হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব, ডেফিনেটলি আজকের মার্কেট, আগামী দিনের মার্কেট এবং মার্কেটে কি কি জিনিসগুলো হতে চলেছে বা কোন কোন জায়গার মধ্যে আমাদের অপরচুনিটি রয়েছে সেই বিষয়গুলো নিয়ে। তো প্রথমেই আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আমাদের ন্যাশনালি বা ইন্টারন্যাশনালি যে সমস্ত নিউজগুলো রয়েছে যেগুলো আমাদের মার্কেটের জন্য ইম্পর্টেন্ট, সেগুলোকে প্রথমেই দেখে নেব। তো গালফ স্টেটের মধ্যে অর্থাৎ মিডিল ইস্টের মধ্যে একটা নতুন ধরনের ডেভেলপমেন্ট হয়েছে এবং এই ডেভেলপমেন্টটা হচ্ছে ওমানি প্রপোজাল এসছে, যেটা গালফ কান্ট্রিজরা অ্যাকচুয়ালি অ্যাকসেপ্ট করছে। অর্থাৎ এই যে স্ট্রেট অফ হরমুজকে খুলে দিতে বলা হচ্ছে ইরানকে, এবং গালফ কান্ট্রিজরা রাজি যে এর মধ্যে দিয়ে যে সমস্ত জাহাজগুলো যাবে সেগুলো প্রত্যেকটাই ইরানকে অ্যাকচুয়ালি যে ট্যাক্স তারা ধার্য করেছে বা যে কমিশনটা তারা চাইছে সেটা তাদেরকে দেওয়া হবে। তো এই বিষয়টা আগামী দিনে আসতে চলেছে। যদি এই বিষয়টা আগামী দিনে আসে তাহলে অয়েল প্রাইসের যে ফল করার কথা ভাবা হচ্ছে সেটা হয়তো অতটা ফল করবে না, এবং ইন্ডিয়াতে আপনি যে রেটে পেট্রোল বা ডিজেল পাচ্ছেন সেই রেটটা কিন্তু আগামী দিনে স্লাইটলি বাড়বে, বই কমবে না। তার কারণ হচ্ছে যে এই যে পাস করবে জাহাজগুলো, এই পয়সাটা অর্থাৎ এই যে পয়সাটা দেয়া হবে ইরানকে, এটা কিন্তু তারা অ্যাডিশন করবে এবং করেই বিক্রি করবে। কেউ তো নিজের লস নেবে না, রাইট, বিজনেসম্যানরা। তো সেই কারণে যেটা অ্যাকচুয়ালি সিনারিও সেটা হচ্ছে যে আমাদের অরিজিনালি ইন্টারন্যাশনাল মার্কেটে হয়তো আমরা দেখব যে অয়েল প্রাইস কিছুটা ফল করেছে, কিন্তু মিডল ইস্ট থেকে যে সমস্ত জাহাজগুলো আসবে সেই কারণে আপনার পকেটে কিন্তু এটার কোনো প্রভাব পড়বে না আগামী দিনে। দ্বিতীয়ত যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আজকের ডেটে হিন্দুস্তান ইউনিলিভারের মধ্যে আমরা বেশ বড় রকমের ড্রাস্টিক ফল দেখলাম। আমি এই রবিবার দিন যে ভিডিওটা বানাই সেখানে কোয়ার্টারলি রেজাল্ট স্পেসিফিক কোন কোন স্টকগুলোর দিকে আপনি কোন কোন ডেটে নজর রাখবেন সেই ওয়াচ লিস্টটা আমি অলরেডি রবিবার দিয়ে দিয়েছিলাম। আপনি যদি সেগুলোকে ফলো করেন তাহলে এই টাইপ অফ যে ড্রাস্টিক মোমেন্টগুলো হয় সেগুলো কিন্তু আপনি ক্যাপচার করতে পারবেন। এনিওয়েজ, তো হিন্দুস্তান ইউনিলিভারের মধ্যে আমরা বড় রকমের একটা ফল দেখলাম। এর কারণ হচ্ছে তার একটা মার্জিন প্রেশার এসছে এবং তার যে রেজাল্ট সেই রেজাল্টে প্রফিটেবিলিটি কিছুটা ডিক্রিজ করেছে এবং ইপিএসও অনেকটা ডাউন লাস্ট কোয়ার্টারের থেকে। তো এই সিনারিওটা হওয়ার জন্য আমরা হিন্দুস্তান ইউনিলিভারের মধ্যে একটা ফল দেখলাম, এবং আগামী দিনে হিন্দুস্তান ইউনিলিভার তার প্রাইস কিন্তু বাড়াতে চলেছে প্রোডাক্টের, কারণ গ্লোবাল কমোডিটি প্রাইস বাড়ার জন্য এরা যে সমস্ত প্রোডাক্টগুলো ব্যবহার করে অর্থাৎ ভেজলিন থেকে শুরু করে বিভিন্ন যে সমস্ত প্রোডাক্টগুলো ইউজ হয় বা তারা যে সমস্ত অয়েলের বাই প্রোডাক্টগুলো দিয়ে এই টাইপের এফএমসিজি প্রোডাক্টগুলো তারা বানায়, সেই সমস্ত জায়গায় একটা বেশ বড় রকমের প্রেশার এসছে। তো এনিওয়েজ, তো সেই কারণে তার মার্জিন শ্রিঙ্ক করছে, এবং মার্জিন যদি শ্রিঙ্ক করে তাহলে আমরা এখানে এরপরে প্রাইস লেড গ্রোথ তাদেরকে দেখতে হবে, সেটার দিকেই নজর রাখবে, এবং যে কারণে মার্কেট এটাকে অনেকটা পরিমাণ আজকে ডেটে ফল করেছে। দ্বিতীয় যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আরবিআই হিউজ লেভেলে ডলার সেল করছে রুপিকে স্টেবল রাখার জন্য, কারণ অয়েলের ক্রাইসিস যদি কিছুটা পরিমাণ মিটে যায় এবং আমাদের যে কারেন্সি রয়েছে সেটাকে স্ট্রং রাখার জন্য আরবিআই অ্যাগ্রেসিভলি ডলার সেল করছে, এবং যে কারণে কারেন্সি আপাতত বিগত কয়েকটা দিন ধরে আমরা তাকে ফ্ল্যাট দেখতে পাচ্ছি। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট, গোল্ড এবং সিলভার প্রাইস ডিক্লাইন হয়েছে আজকের ডেটে, কিছুটা পরিমাণ কমেছে। অয়েল প্রাইস কমলে আমরা জেনারেলি একটা কোরিলেশন দেখি যে এক্ষেত্রে বাড়া উচিত। তো বাট এই জায়গাতে আমরা গোল্ড এবং সিলভারকে কিছুটা ডাউন হতে দেখলাম। এর বিহাইন্ডে যে রিজনটা রয়েছে সেটা হচ্ছে বৃহস্পতিবার দিন আমাদের ফেডের রেট কাটের ডিসকাশন আছে। তো সেই ডিসকাশনের আগে মার্কেট যেটা এক্সপেক্ট করছে গোল্ড প্রাইস কিছুটা ফল হওয়া উচিত। তো সেই কারণে, কারণ গোল্ডকে অনেকেই হেজ হিসাবে ইউজ করে এই টাইপের হাই ভোল্টেজ ইন্টারন্যাশনাল যে ইভেন্টগুলো হয় সেইগুলোর ক্ষেত্রে। তো সেই কারণে গোল্ড এবং সিলভার প্রাইস কিছুটা পরিমাণ কমেছে। যেহেতু গোল্ড অ্যান্ড সিলভার প্রাইস কমেছে তাই গোল্ড রিলেটেড এবং সিলভার রিলেটেড যে সমস্ত শেয়ারগুলো রয়েছে সেগুলো বাড়ার কথা। আমি গতকালই বলেছিলাম যে এই টাইপের কোরিলেশন থাকে, এই কোরিলেশনগুলো যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি পয়সা বানাতে পারবেন। তো সেই কারণে আমরা গোল্ড আর সিলভার রিলেটেড
যে সমস্ত জুয়েলারি স্টকগুলো রয়েছে সেগুলোকে বাড়তে দেখলাম। এক্সাম্পল হিসাবে আমরা কল্যাণ জুয়েলার্স নিতে পারি। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট, দিল্লি হাইকোর্ট একটা অর্ডার দিয়েছে যে পেটিএম পেমেন্টস ব্যাঙ্ককে পুরোপুরি বন্ধ করার জন্য। হাইকোর্টে একটা কেস চলছিল এবং সেই কেস থেকে এই বিষয়টা উঠে এসছে এবং এই নিউজটা অনেক পরের দিকে এসছে। সুতরাং আগামীকালের ওয়াচ লিস্টে পেটিএমও থাকবে আমাদের ট্রেডেবল একটা ইনস্ট্রুমেন্ট। এক্ষেত্রে আমি বলবো না যে আপনি শর্ট করবেন, আমি তার থেকে এটা বলবো এটাকে ওয়াচ লিস্টে রাখবেন এবং আপনি আপনার টেকনিক্যাল প্যারামিটার থেকে যে ইন্ডিকেশনটা পাবেন সেই অনুযায়ী ট্রেড করবেন। আমি কেবলমাত্র আপনাকে ওয়াচ লিস্টটা রেডি করার কথা বলছি। যাই হোক, আজকের যে মার্কেট, এবারে সেই মার্কেটের দিকে আসি নিউজের পর। তো আজকের মার্কেটে আমরা যেটা দেখতে পাচ্ছি, মার্কেট পুরোপুরিভাবে ফ্ল্যাট। গতকালের আমার যে ভিডিওটা ছিল যেখানে আমি ওপেন ইন্টারেস্টের ডিসকাশন করেছিলাম, সেই ডিসকাশনটা যদি খুব ভালো করে আপনি দেখেন, আমি বলেছিলাম যে 24,000-এর আশেপাশের মধ্যে আপনি যদি দেখেন মার্কেটের অ্যাকচুয়ালি এই জায়গায় এক্সপায়ারি হওয়া উচিত। তার কারণ হচ্ছে যে মার্কেটে 24,000-এ বিশাল বড় বিল্ড আপ ছিল। বুলিশনেস আমরা তখনই দেখব যদি আমরা ওয়াইকে ড্রাস্টিক্যালি চেঞ্জ হতে দেখি। এবং তার সাথে সাথে আমি গতকাল এক্স্যাক্টলি আপনি কি ট্রেড নেবেন সেটাও আমি বলে দিয়েছিলাম যে মার্কেট ওপেনিংয়ের পর 100 পয়েন্ট উপরে আপনি কল সেল করবেন, 100 পয়েন্ট নিচে আপনি পুট সেল করবেন এবং দুই দিকে হেজ নিয়ে একটা আয়রন কন্ডর যদি বানিয়ে দেন, আপনি ইজিলি পয়সা বানাতে পারবেন। কারণ আজকের মার্কেটে এর থেকে সহজ কোনো স্ট্র্যাটেজি আপনাকে পয়সা দিয়ে যাবে এটা হতেই পারে না, রাইট? তো সেই কারণে আপনি যদি দেখেন এই টাইপের যে স্ট্র্যাটেজি, সেটা আপনাকে আজকে সকাল থেকে পিসফুলি আপনাকে পয়সা দিয়ে গিয়েছে, রাইট? তো আপনাকে যদি মার্কেট থেকে পয়সা বানাতে হয়, প্রত্যেকটা জিনিসকে রাইটলি রিয়েলাইজ করতে হবে, পড়াশোনা করতে হবে এবং এই প্রত্যেকটা জিনিসকে জানতে হবে, তবেই আপনি এই মার্কেট থেকে পয়সা বানাতে পারবেন। শুধুমাত্র ইউটিউবে কয়েকজনের কথা শুনলে এবং সুইং ট্রেডিং থেকে পয়সা আসে, ইন্ট্রাডে থেকে আসে না, অপশন পুরোপুরি পয়সা নিয়ে চলে যায়, এগুলো ভুলভাল ধারণা। এই সমস্ত ধারণা থেকে বেরিয়ে আসুন। আমি পরপর অপশনের আপনাকে ট্রেড বলছি, কিন্তু যেভাবে আপনাকে লোকে কল বাই করুন, পুট বাই করুন বলেন, এইভাবে ট্রেড হয় না। আপনাকে হেজ বেস স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে হবে। সেগুলো যদি করেন আপনি পিসফুলি পয়সা বানাতে পারবেন। এনিওয়েজ, তো মার্কেট যথারীতি ফ্ল্যাট, তো সেই স্ট্রাকচারটা আমরা এখানে দেখতে পেলাম। আজকে মান্থলি এক্সপায়ারি, সো আমরা দেখতে পাচ্ছি কি যে ভিক্সকেও কিছুটা ডাউন হতে দেখলাম। ফিক্স মোটামুটি 0.78%-এর কাছাকাছি ডাউন। আরবিআই সেল করছে ইউএসডি, তো সেই কারণে আমরা 96-এর নিচে নামতে দেখলাম আমাদের ইউএসডি আইএনআরকে। 96-এর নিচে প্রায় নেমে গেছে। বিটকয়েন প্রাইস প্রায় 2.5% ডাউন এবং ইউএসের যে বন্ডের ইল্ড কিন্তু মোটামুটি কিছুটা পরিমাণ ড্রপ হয়েছে, অর্থাৎ বন্ডের ডিম্যান্ড বাড়ছে। এর আর একটা বড় কারণ হচ্ছে ফেডের যে রেট কাট, সেই রেট কাট বা ফেডের রেট কাট রিলেটেড ডিসকাশন আসতে চলেছে থার্সডে। তো ফেড কি ভিউ দিচ্ছে সেটার দিকে পুরো বিশ্বের নজর এবং সেই কারণে সেফ অ্যাসেট হিসাবে আমরা বন্ড প্রাইসকে হিউজ পরিমাণে বাই করতে দেখছি, যার জন্য ইল্ডকে কিছুটা পরিমাণ ডাউন হতে দেখলাম আজকের ডেটে। যাই হোক, এরপরে আমরা যদি আমাদের মার্কেটের স্টক স্পেসিফিক স্ট্রাকচারের দিকে দেখি, কল্যাণ জুয়েলার্স যেটা বলছিলাম, কল্যাণ জুয়েলার্স 7%-এর উপর বেড়েছে। এছাড়া আইটি স্টকের মধ্যেও আজকের ডেটে ভালো রকমের একটা বুলিশ মোমেন্টাম হয়েছে। তো দেখতে গেলে 1100-র কাছাকাছি স্টক অ্যাডভান্সে, 2000-এর কাছাকাছি ডিক্লাইনিংয়ে। সুজলন, গ্র্যাভিটা, ভিবিএল, হিন্দুস্তান ইউনিলিভারের কথা আমি বললাম। ভিবিএলের ক্ষেত্রেও একই জিনিস, কোয়ার্টারলি রেজাল্ট বেরিয়েছে, রেজাল্ট খারাপ, তার সাথে গভর্নমেন্ট একটা পলিসি নিয়ে আসছে, যে পলিসিটা হচ্ছে যে এনার্জি ড্রিঙ্ক নামে কোনো কিছু সেল করা যাবে না, কারণ তোমরা বেসিক্যালি এনার্জি ড্রিঙ্ক সেল করছে না। তো বরুণ বেভারেজ লিমিটেড অর্থাৎ ভিবিএল এই টাইপের প্রোডাক্ট সেল করে, যার জন্য এটা নেগেটিভ। আমি গতকাল একটা ভিডিও বানিয়েছিলাম রিলস, সেখানেও এই টাইপের নিউজটাকে কভার করেছিলাম। তো সেই কারণে আপনি যদি দেখেন এই গভর্নমেন্টের পলিসিটার জন্য এটা 7%-এর কাছাকাছি ডাউন। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা নিফটি 50-র রেসপেক্টে যদি দেখি, হিন্দুস্তান ইউনিলিভার প্রায় 7%-এর কাছাকাছি ডাউন। এছাড়া আমরা যদি দেখি
কোল ইন্ডিয়া, ভারত ইলেকট্রনিক্স, এই সমস্ত যে শেয়ারগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটাই ড্রাস্টিক্যালি ডাউন। এনটিপিসি, পাওয়ার গ্রিড, এই টাইপের যে সমস্ত স্টকগুলো রয়েছে। কিন্তু আজকের ডেটে সব থেকে ভালো জায়গাটা হচ্ছে আইটি সেক্টর। আইটি সেক্টরের মধ্যে একটা চরম লেভেল অফ বুলিশনেস আমরা দেখলাম। এর কারণ আজকে যদি আপনি কোসেপি দেখেন, অর্থাৎ আমি সাউথ কোরিয়ান মার্কেট বা এছাড়া গ্লোবাল এআই কোম্পানিগুলোর ওপর যে নেগেটিভিটিটা সেটা এবার ধীরে ধীরে আসতে শুরু করেছে। সেটা যত আসবে ইন্ডিয়ান আইটি তত বাড়বে, রাইট? তো সেই যে সেই কোরিলেশন অনুযায়ী আপনি যদি দেখেন আজকে সাউথ কোরিয়ান মার্কেট ড্রাস্টিক্যালি ডাউন হয়েছে। তো সেই সূত্রে যদি আপনি দেখেন ইন্ডিয়ান আইটির মধ্যে আমরা একটা বড় পরিমাণ বৃদ্ধিও দেখতে পেলাম, রাইট? এবং আইটির প্রত্যেকটা স্টকের মধ্যে স্লো একটা অপটিমিজম বা একটা রিস্ক অ্যাভারশন বলা হয়। তো রিস্ক এই জায়গাতে খুবই কম, কারণ ডাউনসাইড অনেকটা পরিমাণ ফল করেছে। সেই জায়গা থেকে বিগত কিছুদিন ধরে আমরা যদি দেখি 2-3টে সেশনে কন্টিনিউয়াসলি আইটি স্টকের মধ্যে একটা বুলিশনেস দেখতে পাচ্ছি। এনিওয়েজ, এরপরে আমরা সেক্টরাল পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখি, নিফটি আইটি বেড়েছে, নিফটি রিয়েলটি বেড়েছে, অটো মোটামুটি সামান্য পরিমাণ বেড়েছে। আর আমরা যদি দেখি এফএমসিজি ডাউন, তার কারণ হিন্দুস্তান ইউনিলিভারের কারণে। তো এই হচ্ছে টোটাল সেক্টরাল ভিউ, যেখানে আমরা আজকের ডেটে এই সেক্টরগুলোর মধ্যে হেভি লেভেল অফ অ্যাকশন দেখতে পেলাম। গ্লোবাল মার্কেটের পার্সপেক্টিভ থেকে দেখতে গেলে মোটামুটি মার্কেটের মধ্যে একটা মিক্স টাইপের বিহেভিয়ার দেখতে পাচ্ছি। নিকেই একমাত্র 2%-এর কাছাকাছি ডাউন, বাকি কিছু মার্কেট ফ্ল্যাট, আর কিছু মার্কেটের মধ্যে আমরা একটা মিক্সড কাইন্ড অফ বিহেভিয়ার দেখতে পাচ্ছি। ইউএসএ ন্যাসডাকের মধ্যে আমরা একটা ফল লক্ষ্য করছি, তার কারণ ওই গ্লোবাল এআই এর যে সেন্টিমেন্টটা ছিল, পজিটিভ সেন্টিমেন্ট, সেটা কিন্তু অনেকটা পরিমাণ ডাউনসাইড হয়ে গিয়েছে। তো সেই কারণে গ্লোবালি যদি আমরা দেখি, ক্রুড অয়েল প্রাইস, ন্যাচারাল গ্যাস প্রাইস, সমস্ত কিছু অর্থাৎ এনার্জি কমোডিটিস পুরোপুরি ডাউন হচ্ছে। আর আমরা ফেডের যে ডিসকাশনটা করলাম, যে ফেডের রিপোর্ট আসতে চলেছে বা ফেড কি বক্তব্য রাখে, সেই জন্য আমরা গোল্ড অ্যান্ড সিলভারের মধ্যেও আজকের ডেটে ফল দেখলাম। কপার, জিঙ্ক, অ্যালুমিনিয়াম অর্থাৎ বেস মেটালের মধ্যেও একটা স্লাইড পতন আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, এরপরে আমরা আসছি নিফটির ওপেন ইন্টারেস্টে। ওপেন ইন্টারেস্টের রেসপেক্টে যদি দেখা হয়, তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে গতকালের যে আমার বক্তব্য ছিল সেই অনুযায়ী আমরা 24,000-এর কাছাকাছি জায়গাতেই মোটামুটি নিফটি এসে আপাত দৃষ্টিতে এসে থামলো। আপনি চাইলে গতকালের যে ভিডিওটা, সেটা 15 মিনিট থেকে 16 মিনিট 30 সেকেন্ড এই রকম অবধি 1-1.5 মিনিট যদি দেখেন, এক্স্যাক্ট মার্কেটের বিহেভিয়ারটা মোরলেস সেই জায়গাতেই আছে। এনিওয়েজ, তো আমরা এই টাইপের বিল্ড আপ যেহেতু দেখলাম, এবং আজকের মার্কেটটাকে দেখে যদি আগামীকালের মার্কেটে আপনাকে ট্রেড করতে হয়, তাহলে যেটা আপনি দেখবেন সেটা হচ্ছে এই যে 24,000-এর স্ট্রাইক প্রাইস, এই স্ট্রাইক প্রাইসটার দিকে লক্ষ্য রাখবেন। যতক্ষণ না এখানে কল রাইটার ওয়াইন্ড আপ হচ্ছে আর পুট রাইটার বাড়ছে, ততক্ষণ অবধি এখানে কোনো পজিশন আমরা নেব না, রাইট? অর্থাৎ বুলিশ সাইড এবং বিয়ারিশ সাইডে পুরো উল্টো। তো এটাই হচ্ছে নিফটিতে আপাতত ভিউ। কোনো নন ডাইরেকশনাল স্ট্র্যাটেজি নেক্সট ডে করা যাবে না, এবং ডাইরেকশনালি যদি আমাদের ভাবতে হয়, আমার যেটা ধারণা সেটা হচ্ছে ফ্রাইডে একটা ডাইরেকশনাল হওয়ার চান্স আছে। তার কারণ থার্সডে ফেডের রেট রিলেটেড ডিসকাশনটা শেষ হবে, এবং থার্সডে আমাদের যে সেন্সেক্সের যে এক্সপায়ারি সেটাও শেষ হতে চলেছে। তো ফ্রাইডে আমরা একটা ডাইরেকশনাল মুভমেন্ট মার্কেটে দেখতে পারি। এই দুটো দিন মার্কেটের মধ্যে একটু হ্যাপাজার্ড বিহেভিয়ার থাকার চান্স বা প্রবাবিলিটি অনেকটা পরিমাণ বেশি। তো যাই হোক, আজকের ভিডিওটাকে এই জায়গাতেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।